সবাইকে আমার অঙ্কের ক্লাসে স্বাগত। আজকে আমি সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অনুপাত এর প্রথম ক্লাস শুরু করব। আজকের ক্লাসে আমার আলোচনার বিষয়বস্তু অনুপাত। আজকের ক্লাসে অনুপাত সম্পর্কে একটু আলোচনা করব। বেসিক কনসেপ্ট যেটা শুরু হচ্ছে, অনুপাত জিনিসটা কি? দুই বা ততোধিক সমজাতীয় বা এক জাতীয় রাশির মধ্যে তুলনাকে অনুপাত বলা হয়। আচ্ছা, একটু উদাহরণ দিয়ে আমরা যদি দেখি, ধরো আমার কাছে 3টি পেন আছে। আমার কাছে কতগুলো পেন আছে? 3টি পেন। আর 2টি পেন্সিল আছে, পেন্সিল। তাহলে এখানে পেন্সিলের সংখ্যা কটা? 2টি। আর পেনের সংখ্যা কটা? 3টি। এই পেন আর পেন্সিলের সংখ্যার মধ্যে যে তুলনা, সেটাই হচ্ছে অনুপাত। কিভাবে লেখা হয়? এই পেন আর পেন্সিলের সংখ্যার মধ্যে আমরা তুলনা কিভাবে করব, সেটাই হচ্ছে অনুপাত। সেই অনুপাতের চিহ্ন এইভাবে ইজ টু দিয়ে লেখা হয়। এইটা হচ্ছে অনুপাতের চিহ্ন। সেটাকে লেখা হয় পেন ও পেন্সিলের সংখ্যার অনুপাত, সমান কি হয়? পেন দেখো কতগুলো? 3টি। আর পেন্সিল হচ্ছে 2টি। সেটাকে লেখা হবে 3:2। তাহলে এটা হচ্ছে প্রথমে পেনের সংখ্যা হচ্ছে 3টি আর পেন্সিলের সংখ্যা হচ্ছে 2টি, 3:2। তাহলে এইটা হচ্ছে অনুপাত। এইরকম বিভিন্ন এক জাতীয় দুটো বা তার বেশি, 3টেও হতে পারে, 4টেও হতে পারে, এই রকম সমজাতীয় রাশির মধ্যে যে তুলনা, সেটাকেই বলা হয় অনুপাত। তার চিহ্ন হচ্ছে ইজ টু, এই রকম আকারে লেখা হয়। এই চিহ্নটা দিয়ে এটা হচ্ছে অনুপাতের চিহ্ন। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে যে অনুপাত সবসময় সমজাতীয় রাশির মধ্যে তুলনা। ধরো ভর, আমি 5 কেজি আলু কিনলাম, 20 কেজি চাল কিনলাম। তাহলে এই যে দুটোই ভর, তাহলে চাল ও আলুর ভরের অনুপাত। বা এইরকম হতে পারে দামের, চালের দাম হয়তো 40 টাকা আর ডালের দাম 100 টাকা। তাহলে চাল ও ডালের দামের অনুপাত। দুটোই একই জাতীয় রাশি, এদের অনুপাত হবে। কিন্তু ভরের সঙ্গে দৈর্ঘ্যের অনুপাত হবে না। ধরো চালের ভর হচ্ছে 20 কিগ্রা আর দৈর্ঘ্য আছে, একটা ঘরের দৈর্ঘ্য 50 ফুট। তাহলে এই যে ভর আর দৈর্ঘ্য, এদের মধ্যে কিন্তু অনুপাত হবে না। অর্থাৎ দুটো রাশিকে একই রকমের হতে হবে। ভর হলে দুটোই ভর, দুটো বলছি কেন, 2-এর বেশিও হতে পারে, 3টে হতে পারে, 4টে হতে পারে, সেগুলো প্রত্যেকটাই একই জাতীয় রাশি হতে হবে। এবার দেখো এ আর বি, এই দুটো অনুপাতকে আমরা কিভাবে লিখলাম? তাহলে A:B দিয়ে লিখব। এ ও বি এইরকম দুটো সমজাতীয় রাশির অনুপাতকে কিভাবে লেখা হয়? A:B আকারে। এই একে বলা হয় পূর্বপদ আর এই বিকে বলা হয় উত্তরপদ। তাহলে A:B এই অনুপাতের একে কি বলা হবে? পূর্বপদ, আর বিকে বলা হবে উত্তরপদ। এর পরের ক্লাসে আমরা এগুলো নিয়ে আরও আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে জাস্ট বেসিক কনসেপ্ট, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। A:B অনুপাতকে আমরা আবার এইভাবেও লিখতে পারি A/B আকারে। একটা অনুপাত যদি A:B হয়, তাকে এইভাবে লিখতে, অর্থাৎ এই যে অনুপাতটা দেখো, এটা কি 3:2। একে আমরা এইভাবে লিখতে পারি 3:2 সমান 3/2, এইভাবে লিখতে পারি। আরও একটা বিষয় বলি, দেখো কোনো একটা অনুপাতের দুটো পদকেই, অর্থাৎ দুটো বা যতগুলো পদের অনুপাত আছে, সেই পদের প্রত্যেকটাকেই যদি আমরা একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করি,
তাহলে যে অনুপাত পাওয়া যায় সেই অনুপাতটা পূর্বের অনুপাতের মানের সাথে একই থাকে। অর্থাৎ এই যে 3:2 এই অনুপাতটা দুটো পদকেই আমরা যদি 2 দিয়ে গুণ করি, 3কে 2 দিয়ে গুণ করলে কত হয় 6, আর 2কে 2 দিয়ে গুণ করলে কত হয় 4। তাহলে 6:4 হয়ে গেল। এই 6:4 আর 3:2 এই অনুপাতের মান এক। একই রকমভাবে কোনো অনুপাতের দুটো পদকেই যদি আমরা একই সংখ্যা দিয়ে ভাগ করি তাহলেও অনুপাতটা সেম থাকে। ধরো এই রকম আছে 4:2, এই অনুপাতটা দুটো পদকেই আমরা 2 দিয়ে ভাগ করলাম। 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 2, আর 2কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 1। তাহলে 4:2 মানে আর 2:1 এই দুটো অনুপাত একই। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? না, যদি কোনো অনুপাতের প্রত্যেকটা পদকে একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করা হয় তাহলে যে নতুন অনুপাত পাবো সেটা পূর্বের অনুপাতের মানের সঙ্গে একই থাকে। এখান থেকেই আমরা যখন অনুপাতগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, এই কনসেপ্ট থেকেই আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি কোনো অনুপাতকে। আরেকটা জিনিস খেয়াল রাখবে, অনুপাত কি দুটো একই জাতীয় 2 বা ততোধিক, অনুপাত হচ্ছে 2 বা ততোধিক একই জাতীয় রাশির মধ্যে তুলনা। যেহেতু তুলনা করা হচ্ছে সেই জন্যে অনুপাতের কোনো একক হয় না, তাই অনুপাতের কোনো একক নেই। কারণ কি, অনুপাত হচ্ছে দুটো বা তার বেশি এক জাতীয় রাশির মধ্যে তুলনা করা হয়, সেই জন্য অনুপাতের কোনো একক হয় না। এবার আমরা আজকে তোমাদের অঙ্ক কয়েকটা আলোচনা করব। কোষে দেখি 2.1 এর অঙ্কগুলো কিভাবে করবে আমি কয়েকটা অঙ্ক আলোচনা করছি। দেখো 1 নম্বর অঙ্কটা কি বলেছে, 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত হিসাব করে লিখি। তাহলে এখানে 1 কিগ্রা চালের দাম দেওয়া আছে কত 40 টাকা, আর 1 কিগ্রা ডালের দাম দেওয়া আছে 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত বের করতে হবে। তো অঙ্কটা কিভাবে করবে, প্রথমে যেগুলো দেওয়া আছে সেটা লিখবে। 1 কিগ্রা চালের দাম সমান কত 40 টাকা লিখে নিলে। আবার দেওয়া আছে 1 কিগ্রা ডালের দাম, লিখবে 1 কিগ্রা ডালের দাম সমান কত দেওয়া আছে 100 টাকা। তো চাল ও ডালের দামের অনুপাত চেয়েছে, তাহলে এখানে লিখে দেবো। অতএব চাল ও ডালের দামের অনুপাত সমান, দেখো চালের দাম কত, প্রথমে লিখেছি চাল পরে ডাল, তাহলে এখানেও একই রকম, প্রথমে চালের দাম তারপরে ডালের দাম। তাহলে চালের দাম কত 40 টাকা, তাহলে এখানে 40:, ডালের দাম কত 100 টাকা, তাহলে 40:100। এটা চাল ও ডালের দামের অনুপাত কত হলো 40:100। এবার এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দিতে পারো, মানে এটাকে ছোট আকারে করে দেবে। কিভাবে করবে, এটাকে এইভাবে লিখতে পারো, 40:100 আছে, তার মানে এটা 40/100। আমরা তো কিছুক্ষণ আগে দেখেছিলাম A:B অনুপাতকে A/B আকারে লেখা যায়, A:B সমান A/B। তাহলে 40:100কে লিখতে পারি 40/100। এবার ওপর নিচে কাটাকাটি হবে, 0 0 কেটে দিলে 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, এটা 5 সমান 2/5। এটা কত হবে 2:5। তাহলে চাল ও ডালের দামের অনুপাত কত 2:5। এবার নেক্সট অঙ্কটা দেখো, 2 অঙ্কটা। 2 অঙ্কে একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের 3টে কোণের মান দেওয়া আছে। এটা হচ্ছে ABC ত্রিভুজ। এ কোণটা হচ্ছে 60 ডিগ্রি, বি কোণটা হচ্ছে 50 ডিগ্রি, আর সি কোণ হচ্ছে 70 ডিগ্রি। তাহলে এই কোণগুলোর অনুপাত বের করতে হবে, অর্থাৎ ABC এই 3টে কোণের, এ কোণ বি কোণ আর সি কোণ, এই 3টে কোণের অনুপাত। তাহলে সেটা কি হবে, দেখো লিখছি, কোণ BAC
ইজ টু কোণ এবিসি ইজ টু কোণ এসিবি সমান কোণ বিএসি মানে কোনটা এই কোণটা, দেখো বিএসি কোনটা এটা কত 60 ডিগ্রি, আর কোণ এবিসি কত এই কোণটা, এটা কত 50 ডিগ্রি, আর কোণ এসিবি এটা কত 70 ডিগ্রি। তাহলে এটা 60 ডিগ্রি, এটা 50, কোণ বিএসি হচ্ছে 60 ডিগ্রি, কোণ এবিসি হচ্ছে 50 ডিগ্রি, আর কোণ এসিবি হচ্ছে 70 ডিগ্রি। তো অনুপাত বের করি বিএসি, তাহলে বিএসির মানটা হচ্ছে 60। এখানে কোনো একক হবে না, প্রথমেই আমি আলোচনা করেছি যে যেহেতু অনুপাত একই জাতীয় রাশির তুলনা, সেই জন্য এদের কোনো একক হয় না। তাহলে এখানে 60 লেখা হবে, সংখ্যাটা জাস্ট লেখা হবে ইজ টু কোণ এবিসি, এবিসি মানে কোনটা এই কোণটা কত 50 ডিগ্রি, তাহলে 50 ইজ টু কোণ এসিবি মানে কোনটা এটা কত 70। এবার দেখো প্রত্যেকটাকে 10 দিয়ে ভাগ করে যাবে, লঘিষ্ঠ 6 ইজ টু 5 ইজ টু 7, এটাকে 10 দিয়ে ভাগ করলে 6, এটাকে 10 দিয়ে ভাগ করলে 5, এটাকে 10 দিয়ে ভাগ করলে 7, তাহলে 6 ইজ টু 5 ইজ টু 7। তো 2-এর অঙ্কটা হলো। এবার 3-এর অঙ্কটা দেখো, 3-এর অঙ্কটা কি বলেছে, একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম 50 পয়সা, তাহলে একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত। তাহলে এখানে যেগুলো দেওয়া আছে, একটি পেন্সিলের দাম, আগে লিখছি পেন্সিলের দাম সমান কত, একটি পেন্সিলের দাম দেওয়া আছে কত 3 টাকা, একটি লজেন্সের দাম কত দেওয়া আছে 50 পয়সা। এখানে একটা জিনিস দেখো, এটা টাকায় দেওয়া আছে, এটা পয়সায় দেওয়া আছে, তোমাকে অনুপাত করতে গেলে হয় দুটোকেই টাকা করে নিতে হবে, মানে টাকা, আর না হলে দুটোকেই পয়সা করে নিতে হবে, এককটা এক করে নিই। তাহলে এই টাকাটাকে আমরা পয়সায় করে দিচ্ছি, 3 টাকাকে পয়সায় করলে কত হয় 300 পয়সা, 1 টাকা মানে 100 পয়সা, তাহলে 3 টাকা মানে কত পয়সা, 3 গুণিত 100 মানে 300 পয়সা হলো। এবার এই পেন্সিল আর লজেন্সের দামের অনুপাত চেয়েছে, তাহলে লিখবো এখানে অতএব একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত সমান, নিচে লিখছি অনুপাতটা দেখো, প্রথমে পেন্সিলের দাম, তাহলে পেন্সিলের দাম কত 300 পয়সা, তাহলে 300 ইজ টু, তারপরে লজেন্সের দাম কত 50, তাহলে ইজ টু 50, তাহলে 300 ইজ টু 50 সমান কত হবে, এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দেবো 300/50 সমান 0 0 কেটে যাবে, 5 দিয়ে কাটলে এটা কত হবে 1, 5 6 30, মানে 6-এর 1 সমান 6 ইজ টু 1। তাহলে পেন্সিল ও লজেন্সের দামের অনুপাত চেয়েছে, সেটা হলো কত 6 ইজ টু 1। 4-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে, একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত। আধুলি মানে কত, আমরা জানি 50 পয়সাকে আধুলি বলা হয়, একটি 1 টাকা আর একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত। তাহলে দেখো এই অনুপাতটা বার করছি, তাহলে এখানে কি কি আছে, একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত। আচ্ছা, মুদ্রাগুলো, একটা আধুলি মানে কত 50 পয়সাকে বোঝায়, আমরা জানি প্রত্যেকেই আধুলি মানে হচ্ছে 50 পয়সা। 1 টাকা মানে কত পয়সা, টাকাকে পয়সায় করলে 100 পয়সা, আর 2 টাকা মানে কত পয়সা 200 পয়সা। তো এগুলোর অনুপাত, একটা আধুলি, একটা 1 টাকা, একটা 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কী হবে, আধুলি মানে হচ্ছে 50 পয়সা, তাহলে 50 ইজ টু 1 টাকা মানে কত 100 ইজ টু 2 টাকা মানে কত 200। তাহলে 50, প্রথমে আধুলি ছিল তাহলে 50 লিখলাম, 1 টাকা মানে 100 ইজ টু 100, আর 2 টাকা মানে 200 পয়সা, তাহলে ইজ টু 200। এবার দেখো প্রত্যেকটাকে 50 দিয়ে ভাগ করে যায়, এবং এটাকে লঘিষ্ঠ আকারে 50কে 50 দিয়ে ভাগ করলে 1,
ইজ টু 100কে 50 দিয়ে ভাগ করলে 2 ইজ টু 200কে 50 দিয়ে ভাগ করলে কত হয় 4। তাহলে 1:2:4 বা 1:2:4 একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত। এটা হয়ে গেল। এবার 5 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, যে উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস ও নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত বের করতে হবে। এখানে তাহলে আমরা প্রত্যেকের বয়সগুলো আগে লিখে নিই। উমার বয়স, প্রথমে উমার বয়স সমান কত দেওয়া আছে 12 বছর 6 মাস, তাহলে লিখলাম 12 বছর 6 মাস। তারপরে কার বয়স দেওয়া আছে রাতুলের, নিচে লিখছি রাতুলের বয়স সমান 12 বছর 4 মাস। এরপর আছে নূরজাহানের বয়স, নূরজাহানের বয়স সমান কত দেয়া আছে, নূরজাহানের বয়স 12 বছর। তো এদের বয়সের অনুপাতগুলো বের করতে হবে। দেখো উমার বয়স দেওয়া আছে 12 বছর 6 মাস, রাতুলের বয়স দেওয়া আছে 12 বছর 4 মাস আর নূরজাহানের বয়স 12 বছর। এখানে একক দেখো বছর আর মাসে আছে, আর এটাও বছর মাস, এটা বছর। তাহলে এককগুলো আমাদের প্রথমে একটা নির্দিষ্ট এককে নিয়ে চলে আসতে হয়, সবগুলোকেই মাসে করতে হবে, না হলে সবগুলোকে বছরে করে নিতে হবে। আমি সবগুলোকে মাসে করে নিচ্ছি। তাহলে 12 বছর 6 মাস, 1 বছর মানে কত মাস তোমরা জানো 12 মাস, তাহলে 12 বছর মানে কত 12 গুণিত 12, তার সঙ্গে আরও 6 মাস প্লাস 6, এত মাস সমান। তাহলে কত হবে 12 গুণিত 12 মানে 144, তার সঙ্গে 6 মানে 150 মাস। তাহলে উমার বয়স কত 150 মাস। রাতুলের বয়স একই রকমভাবে 12 বছর 4 মাস, তার মানে 12 গুণিত 12, রাতুলের বয়স কত 12 বছর 4 মাস, তাহলে 12 বছর মানে 12 গুণিত 12 মাস প্লাস 4 মাস সমান কত হবে 12 12 144, তার সঙ্গে 4 যোগ করলে 148 মাস। আর নূরজাহানের বয়স 12 বছর, তাহলে 12কে 12 দিয়ে গুণ করলে 12 ইন্টু 12, এটা মাসে করলে 144 মাস। সবার বয়স মাসে পেয়ে গেছি, একই এককে নিয়ে এসেছি। এবার এদের বয়সের অনুপাতগুলো বের করব। তাহলে লিখব অতএব উমা কমা রাতুল ও নূরজাহানের বয়সের অনুপাত। কি লিখলাম, উমা রাতুল ও নূরজাহানের বয়সের অনুপাত। এখানে তাহলে উমার বয়স, প্রথমে উমার বয়স কত 150 মাস, তাহলে এখানে লেখা হবে 150 ইজ টু। রাতুলের বয়স কত 148 মাস, তাহলে ইজ টু 148 ইজ টু। নূরজাহানের বয়স কত 144, তাহলে এখানে 144। প্রত্যেকের মাসে ছিল 150 হচ্ছে উমার, প্রথমে 150 লেখা হয়েছে ইজ টু। রাতুলের কত ছিল 148 মাস, তাহলে এখানে 148, আর নূরজাহানের কত 144 মাস, এখানে 144। এবার এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দিতে হবে। সবগুলোকে যেটা দিয়ে ভাগ করা যায় সেই ছোট আকারে করে দিতে হবে। দেখো দেখো সবগুলোকে 2 দিয়ে ভাগ যাবে, সবগুলোকে 2 দিয়ে ভাগ করে দিলে কত হচ্ছে, এটা দেখো 75 ইজ টু 148কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 74 ইজ টু 144কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 72। তাহলে এটা কত হচ্ছে, অনুপাতটা উমা রাতুল ও নূরজাহানের বয়সের অনুপাত কত হচ্ছে 75 ইজ টু 74 ইজ টু 72। এই হলো অঙ্ক 5 দাগের। এই পর্যন্ত আজকের ক্লাসে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমি 6 দাগের অঙ্ক থেকে আলোচনা করব।